সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো। তো তোমাদের সুস্থতাই আমাদের একান্ত কাম্য। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা প্রথম পত্রের সহপাঠের তোমাদের যে দুইটি পাঠ আছে, একটি নাটক এবং একটি উপন্যাস। আজকে আমি নাটক নিয়ে আলোচনা করব। তো আমাদের নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা, সহপাঠের একটি বিষয়। তো এর আগেও আমরা নাটক নিয়ে ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা আবারও অনলাইনের মাধ্যমে এই বিষয়টি দেখব। তো তোমরা সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছো। সিরাজউদ্দৌলা নাটকটি লিখেছেন, আমরা প্রথমে দেখব লেখক পরিচিতি, তারপরে আমরা বাংলা নাটক সম্পর্কিত কিছু বিষয় দেখব, তারপরে আমরা সিরাজউদ্দৌলা নাটক নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে সিরাজউদ্দৌলা নাটকটি লিখেছেন সিকান্দার আবু জাফর। নাটকটি লিখেছেন সিকান্দার আবু জাফর। তো অবশ্যই আমাদের প্রথমে এই সিকান্দার আবু জাফর সম্পর্কে, আমাদের নাট্যকার সম্পর্কে কিছু তথ্য জানা দরকার। তো আমরা প্রথমেই নাট্যকার সম্পর্কিত তথ্যগুলো জেনে নিই। সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেছেন 1918 সালে। 1918 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। ওকে, তিনি জন্মগ্রহণ করেছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তেঁতুলিয়া গ্রামে। ওকে, এবং মৃত্যুবরণ করেছেন 1975 সালে ঢাকায়। তাহলে সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেছেন 1918 খ্রিস্টাব্দে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তেঁতুলিয়া গ্রামে, এবং মৃত্যুবরণ 1975 সালের ঢাকায় মৃত্যুবরণ করেছেন। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি আমরা যদি দেখি যে 1939 সালে তিনি 1939 সালে মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে কাজ করেছেন। 1939 সালে মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে তিনি 1939 সালে মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে কাজ করেছেন। তারপরে 1941 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত নবযুগ পত্রিকায় যোগদান করেছেন। 1941 সালে কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় কাজ করার জন্য কাজ শুরু করেন। ওকে, আচ্ছা, এছাড়াও তিনি 1955 সালে, যেটা তোমাদের পরীক্ষায় বেশি আসে, সেটা হচ্ছে যে 1955 সালে সিকান্দার আবু জাফর কিসের সঙ্গে যুক্ত হন বা কোন পেশায় যুক্ত হন। তিনি রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে যোগদান করেন 1955 সালে। 1955 সালে রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে যোগদান করেন। স্টাফ আর্টিস্ট হিসেবে যোগদান করেন, এবং পরবর্তীতে দেখা গেছে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি একটি পত্রিকার সম্পাদনার দায়িত্ব পান, সেটি হচ্ছে সাপ্তাহিক অভিযান। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি মুক্তিযুদ্ধের সময়
সাপ্তাহিক অভিযান, সাপ্তাহিক অভিযান পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করেন। ওকে, তার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিনি একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না, হয়তো বা নেটওয়ার্ক সমস্যার কারণে তোমাদের বোর্ড সমস্যা হচ্ছে দেখতে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে সিকান্দার আবু জাফর একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন, সেই পত্রিকাটার নাম হচ্ছে সমকাল পত্রিকা। এটি অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তিনি সমকাল পত্রিকার সম্পাদনা করেছেন, তার হাত ধরে সমকাল পত্রিকার শুরু হয়েছে এবং 1957 সালে তিনি সমকাল পত্রিকা সম্পাদনা করেন প্রথম। 1957 থেকে 1975 সাল পর্যন্ত তিনি সমকাল পত্রিকার সম্পাদনা করেন। আচ্ছা, এছাড়াও তিনি বাংলা সাহিত্যে অশেষ অবদান রেখেছেন, অসামান্য অবদান রেখেছেন। তো তার বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মগুলো আছে তার মধ্যে আমরা যদি দেখি, তার নাটক একটি তো সিরাজউদ্দৌলা আমরা পেয়েছি। এছাড়াও তার আরও উল্লেখযোগ্য কিছু নাটক আছে, যেমন অভিজ্ঞান শকুন্ত উপাখ্যান আছে, তার শকুন্ত উপাখ্যান। তারপরে আছে সিরাজউদ্দৌলা আমরা পেয়েছি। এছাড়াও আছে মাকড়সা, মাকড়সা এবং মহাকবি আলাওল, মহাকবি আলাওল। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য নাটক। এছাড়াও তিনি লিখেছেন আমাদের সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই, আরেকটি হচ্ছে বাংলা ছাড়ো। এছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, আরও তারপর কাব্য, আরও অনেক কিছু লিখেছেন। তো এই বিষয়গুলো তোমাদের জানা দরকার। ওকে, বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য, বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। তাকে 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় এবং 1984 সালে তাকে মরণোত্তর 21 পদক প্রদান করা হয়। 21 পদক প্রদান করা হয়। ওকে, এই হচ্ছে সিকান্দার আবু জাফর সম্পর্কিত তথ্যাবলী। তোমাদের মনে রাখতে হবে যে সিকান্দার আবু জাফরের জন্ম, মৃত্যু, তার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম সম্পর্কে জানতে হবে এবং তিনি বাংলা সাহিত্যে অবদানে কোন কোন পুরস্কার পেয়েছেন বা তাকে বাংলা সাহিত্যের স্বীকৃতি কোন কোন উপাধিতে ভূষিত করা হয়েছে বা ঠিক আছে, এই বিষয়গুলো জানতে হবে। তো এই আমরা হচ্ছে সিকান্দার আবু জাফর সম্পর্কিত তথ্যাবলী জানলাম। তোমরা অবশ্যই এগুলো খাতায় তুলে নেবে এবং ভালো করে আত্মস্থ করার চেষ্টা করবে। ওকে, আর অবশ্যই মনে রাখতে হবে যে সিকান্দার আবু জাফর একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন, সেই পত্রিকার নাম হচ্ছে সমকাল পত্রিকা। আচ্ছা, এই সিরাজউদ্দৌলা নাটকটি রচনা করা হয়েছে 1965 সালে। 1965 সালে সিরাজউদ্দৌলা নাটকটি রচনা করা হয়েছে, ওকে, প্রকাশিত হয়েছে। আচ্ছা, আমরা সিরাজউদ্দৌলা নাটক পড়ার আগে আমরা নাটক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। নাটক শব্দটি ইংরেজি ড্রামা শব্দ থেকে এসেছে, ইংরেজি ড্রামা থেকে এসেছে, যেটি হচ্ছে গ্রিক শব্দ ব্রেইন থেকে হচ্ছে আগত, যার অর্থ হচ্ছে অ্যাকশন, অ্যাকশন বা কিছু করে দেখানো, কিছু করে দেখানো। ওকে, তাহলে নাটক শব্দটার উৎপত্তি হয়েছে ড্রামা থেকে, আর ড্রামা শব্দটি এসেছে ব্রেইন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে অ্যাকশন বা কিছু করে
দেখানো। ওকে, আর বাংলা নাটক শব্দটির উৎপত্তি হয়েছে নট ধাতু থেকে। নট ধাতু থেকে নাটক, নাট্য, নট, তারপর হচ্ছে নটি, এই শব্দগুলির উৎপত্তি হয়েছে নট ধাতু থেকে, যার অর্থ হচ্ছে নড়াচড়া করা, নড়াচড়া করা। ওকে, তাহলে আমরা দেখলাম যে নাটক শব্দটি এসেছে ড্রামা, ইংরেজি ড্রামা থেকে, যার অর্থ হচ্ছে, যেটি এসেছে ড্রয়িং শব্দ থেকে, যেটা অর্থ হচ্ছে অ্যাকশন বা কিছু করে দেখানো। আর বাংলা নট ধাতু থেকে মূলত নাটক শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে নড়াচড়া করা। ঠিক আছে, এই যে নাটক, নাট্য, নট, নটি, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে নড়াচড়া করা। ওকে, আচ্ছা, এই নাটক রচনা করতে গিয়ে দেখা গেছে শেক্সপিয়র বা অ্যারিস্টটলের সময় তিনটি বিশেষ, মানে নাটক রচনার কয়েকটি শর্ত দিয়েছিল। পূর্ব শর্ত হচ্ছে, তিনটি পূর্ব শর্ত দেওয়া হয়েছিল শেক্সপিয়র এবং অ্যারিস্টটলের সময়। নাটক রচনার ক্ষেত্রে পূর্ব শর্ত হিসেবে তিনটি জিনিসকে দেখানো হয়েছে। সেটি হচ্ছে, একটা হচ্ছে সময়ের ঐক্য। তাহলে নাটক রচনার পূর্ব শর্ত সেটা হচ্ছে শেক্সপিয়র এবং অ্যারিস্টটলের সময় ছিল পূর্ব শর্ত। একটা হচ্ছে সময়ের ঐক্য, সময়ের ঐক্য। একটা হচ্ছে স্থানের ঐক্য এবং ঘটনার ঐক্য। এই নাটক রচনার সময় এই তিনটি জিনিসকে অবশ্যই খেয়াল রেখে নাটক রচনা করতে হবে। এবং নাটক রচনার ক্ষেত্রে চারটি উপাদানকে বিশেষভাবে রাখতে হবে। নাটক রচনায় চারটি উপাদান, নাটক রচনার ক্ষেত্রে চারটি উপাদানকে অবশ্যই রাখতে হবে। সেটি হলো নাটক রচনার চারটি উপাদান, রচনায় চারটি উপাদান থাকবে। ওকে, এটা হচ্ছে কাহিনী, চরিত্র, সংলাপ এবং পরিবেশ। এই চারটি উপাদানের সমন্বয়ে নাটক রচনা করতে হবে। এটার যদি কোনো উপাদানের কমতি হয় তাহলে নাটকটি সার্থক নাটক হয়ে উঠবে না। ঠিক আছে, আচ্ছা, তোমরা এখন দেখতে পারছো কিনা একটু জানাবে, এখন দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। তাহলে আমরা দেখলাম যে নাটক রচনার পূর্বশর্ত হিসেবে সময়ের ঐক্য, স্থানের ঐক্য এবং ঘটনার ঐক্য, এবং নাটক রচনার উপাদান হিসেবে থাকতে হবে কাহিনী, চরিত্র, সংলাপ এবং পরিবেশ। এই চারটি উপাদান অবশ্যই নাটকে থাকতে হবে। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। হ্যাঁ, আচ্ছা, নাটক বিভিন্ন প্রকারের হতে পারে, নাটকের অনেকগুলো ভাগ রয়েছে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে নাটক কাকে বলে। নাটক হচ্ছে যে মানুষের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না যখন অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করা হয় তাকে কিন্তু নাটক বলা হয়। তাহলে মানব জীবনের হাসি কান্না, সুখ দুঃখ, হাসি কান্না যখন অভিনয়ের মাধ্যমে দর্শকের মাঝে উপস্থাপন করা হয় তাকে কিন্তু নাটক বলা হয়। ঠিক আছে, আচ্ছা, নাটক বিভিন্ন রকমের হতে পারে। তো তার মধ্যে আমরা যে দেখি নাটকের মধ্যে রয়েছে একটা হচ্ছে ট্র্যাজেডি। নাটকের মধ্যে আমরা যদি দেখি তাহলে রয়েছে ট্র্যাজেডি, তারপর হচ্ছে প্রকারভেদ, তারপর হচ্ছে কমেডি, তারপরে আছে ট্র্যাজি কমেডি। ওকে, তারপর আছে মেলোড্রামা, এবং প্রহসন। এগুলো হচ্ছে নাটকের ভাগের মধ্যে পড়ে, এগুলো হচ্ছে নাটকের প্রভাবেদ। ট্র্যাজেডি কমেডি, মেলোড্রামা এবং প্রহসন। আর সিরাজউদ্দৌলার এই নাটকটি হচ্ছে ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক, এবং এখানে করুণ রসের সঞ্চার হয়েছে। ঠিক আছে, তাহলে সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকটি হচ্ছে একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক যেখানে করুণ রসের সঞ্চার হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে নাটক। তো আমরা
যদি দেখি যে নাটকের উৎপত্তি হয়েছে কোথা থেকে, কত সালে হচ্ছে এই বাংলা নাটক আসলে মঞ্চস্থ করা হয়েছে, আমরা যদি দেখি যে প্রথমে যে নাটক মঞ্চস্থ করা হয়েছে সেটি হচ্ছে 1795 সালে। প্রথম নাটক 1795 সালে মঞ্চস্থ করা হয়েছে হেরাসিম লেবদেবের হেরাসিম লেবদেব তার হচ্ছে ভাষা শিক্ষা গোলকনাথ গুপ্তের সহায়তায় হেরাসিম লেবদেব তার ভাষা শিক্ষক গোলকনাথ গুপ্তের সহায়তায় ইংরেজি ডিসগাইসের অর্থাৎ ছদ্মবেশ, যার ইংরেজি হচ্ছে দ্য ডিসগাইস, এই ডিসগাইসের বাংলা দ্য ছদ্মবেশ নাটক প্রথম মঞ্চস্থ করা হয়। তাহলে হেরাসিম লেবেদেবের ভাষা শিক্ষক গোলকনাথ গুপ্তের সহায়তায় প্রথম নাটক মঞ্চস্থ করা হয় কি গোলকনাথ দাস ছদ্মবেশ বা ডিসগাইস। এটি হচ্ছে 1795 সালে প্রথম তাহলে বাংলা নাটক মঞ্চস্থ করা হয় 1795 সালে। ওকে, এটা হচ্ছে 27শে নভেম্বর। এই বাংলা নাটকের যাত্রা শুরু হয় এখান থেকে, মূলত মঞ্চস্থ করা হয় এখান থেকে। এর পরবর্তীতে 1831 সালে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয়। 1831 সালে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয় এবং 1835 সালে নবীনচন্দ্র বসুর বাড়িতে বিলিতি রকমের মঞ্চ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এবার আমরা দেখব যে বাংলা মৌলিক নাটক আসলে কোথা থেকে শুরু হয়েছে। এগুলো দেখলাম, প্রথম আমাদের নাটক মঞ্চস্থ হয়েছে 1795 সালে। আচ্ছা, এখন বাংলা যে মৌলিক নাটকগুলো মূলত এসেছে 1852 সালের পর থেকে। 1852 সালে প্রথম মৌলিক নাটক রচিত হয়েছে। তাহলে 1852 সালে প্রথম বাংলা মৌলিক নাটক রচনা করেছেন কে? প্রথম যে মৌলিক নাটক সেগুলো রচনা করেছেন প্রথম যোগেন্দ্রচন্দ্র গুপ্ত প্রথম বাংলা মৌলিক নাটক রচনা করেছেন 1852 সালে। তার নাটকটির নাম হচ্ছে কীর্তিবিলাস। ওকে, আচ্ছা, এরপরে সেই 1852 সালে তারাচরণ শিকদার আবার ভদ্রার্জুন নাটক রচনা করেছেন। তারাচরণ শিকদার ভদ্রার্জুন নাটক রচনা করেছেন। ভদ্রার্জুন। ওকে, তাহলে মৌলিক নাটকের যাত্রা শুরু হয় 1852 সালে যোগেন্দ্রচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস এবং তারাচরণ শিকদারের ভদ্রার্জুন নাটক রচনার মধ্য দিয়ে। আচ্ছা, এরপরে আমরা দেখি 1854 সালে রামনারায়ণ তর্করত্ন রচনা করেছেন কুলীন কুল সর্বস্ব নাটক। ওকে, তাহলে 1854 সালে রামনারায়ণ তর্করত্ন রচনা করেছেন কুলীন কুল সর্বস্ব নাটক এবং এই নাটক রচনা করে তিনি অনেক খ্যাতি অর্জন করেছিলেন, রামনারায়ণ তর্করত্ন। আচ্ছা, এরপরে 1858
আচ্ছা, 1858 সালে কিন্তু তিনি আরও একটি নাটক রচনা করেছিলেন। তার নাটকের নাম হচ্ছে রত্নাবলী। ওকে, তাহলে রামনারায়ণ তর্করত্ন একই সাথে কুলিনকুল সর্বস্ব লিখেছেন এবং রত্নাবলী লিখেছেন। এই রত্নাবলী নাটকটি 1858 সালে যখন মাইকেল মধুসূদন দত্ত এটি দেখলেন, প্রথম নাটকটি দেখলেন, দেখার পর তার মন খারাপ হয়ে গেল। তিনি অনেক মন খারাপ করলেন যে বাংলা নাটকের এই দুর্দশা দেখে তার মন খারাপ হয়ে গিয়েছিল, এবং এর প্রেক্ষিতে উনি 1959 সালে নাটক লিখলেন। তার নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। তাহলে এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি যে তিনি বাংলা সাহিত্যকে অনেক বেশি সমৃদ্ধ করেছেন, তার হাত ধরেই বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ হয়েছে। হ্যাঁ, তো তার মধ্যে নাট্য সাহিত্য হচ্ছে তার হাত ধরে এগিয়ে গেছে। মধুসূদন দত্ত তিনি 1859 সালে রচনা করেছেন শর্মিষ্ঠা। তো আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত এই শর্মিষ্ঠা ছাড়াও আরও অনেকগুলো নাটক রচনা করেছিলেন। তার মধ্যে কৃষ্ণকুমারী, যেটি হচ্ছে সার্থক ট্র্যাজেডি নাটক। আমরা জানি যে বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। তিনি রচনা করেছিলেন পদ্মাবতী নাটক, এবং মায়াকানন নাটক লিখেছিলেন। তো তার হাত ধরে এই নাটকগুলো রচিত হয়েছিল। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্তের পরবর্তীতে দীনবন্ধু মিত্র, এবং দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন নীল দর্পণদের বা নীলকরদের কাহিনী অবলম্বনে। তাহলে দীনবন্ধু মিত্র 1860 সালে রচনা করলেন নীল দর্পণ নাটক। এছাড়াও তিনি 1863 সালে রচনা করেছেন তপস্বিনী। 1863 সালে তপস্বিনী নাটক রচনা করেছেন। ওকে, তপস্বিনী। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি যে এর পরবর্তীতে আরও অনেকেই হচ্ছে সাহিত্য রচনা বা নাটক রচনায় উদ্বুদ্ধ হয়েছিলেন, নাটক রচনা করেছিলেন। যেমন যদি দেখি যে দীনবন্ধু মিত্রের পরে নাটক রচনা করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ, রামকৃষ্ণ, যতীন্দ্রনাথ ঠাকুর। তো তারা বাংলা সাহিত্যের নাটকের ক্ষেত্রে কোনো নতুন ধারা সৃষ্টি করতে পারেননি। পরবর্তীতে যে বাংলা সাহিত্যে নাটককে আরও বেশি সমৃদ্ধ করেছেন তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে বাংলা সাহিত্যকে বা বাংলা সাহিত্যের নাট্য জগৎকে অনেক বেশি সমৃদ্ধ করেছেন। ওকে, আচ্ছা, এরপরে তার উল্লেখযোগ্য যদি আমরা নাটকগুলো দেখি, তার মধ্যে রয়েছে রক্তকরবী আছে, তারপরে আছে ডাকঘর আছে। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নাটক রচনায় মনোনিবেশ করেছেন। আচ্ছা, এছাড়াও ওই সময় হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, তারপর আছে বিজন ভট্টাচার্য, তারপরে লিখেছেন সেলিম আল দীন। পরবর্তী সময়ে আমরা যদি দেখি নাটক লিখেছেন সৈয়দ শামসুল হক, কি হচ্ছে এই নাটক কিন্তু রচনা করেছেন, নাট্য সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। আচ্ছা, এই হচ্ছে নাটক এবং বাংলা নাটক সম্পর্কিত তথ্যাবলী। আশা করছি তোমরা এগুলো সবাই খাতায় তুলে নিয়েছো এবং অবশ্যই এগুলো খুব ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, লেখা বুঝতেছো না? ওকে, এরপরে বড় করে লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তবে এই হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অংশ, যেগুলো হচ্ছে লেখক এবং বাংলা নাটকের উদ্ভব সম্পর্কিত, বিকাশ সম্পর্কিত তথ্যাবলী। তো এরপরে আমরা নাটক নিয়ে আলোচনা করব। তো আজকে সময় নেই, আমরা আজকে নাটক নিয়ে আসলে আলোচনা করতে পারবো না। আমরা সামনের ক্লাসে সিরাজউদ্দৌলা নাটকের হচ্ছে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো, যে কীভাবে নাটকটি শুরু হলো। ঠিক আছে, তো প্রথমে আমরা বলে নিই যে সিরাজউদ্দৌলা নাটকটি কিন্তু আমরা জানি যে সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। তো তারপরেই কিন্তু হচ্ছে দেখা যায় স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে তার হাত ধরেই।
পরবর্তীতে ব্রিটিশ শাসন শুরু হয়েছে আমাদের দেশে। তো ওই সময় তিনি মূলত বিভিন্নভাবে প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তার যে অমত্য ছিল, যার খুব কাছের মানুষগুলো ছিল, তারা সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেই বিশ্বাসঘাতকতার পরিণতিতে কিন্তু তিনি এই পলাশির যুদ্ধে, অর্থাৎ 1757 সালের 23শে জুন তিনি পলাশির যুদ্ধে পরাজয় বরণ করেছেন। ঠিক আছে, তো এই বিষয়টি হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের আজকে মূল বিষয়, প্রাসাদ ষড়যন্ত্র কিভাবে হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র শুরু হলো এবং সিরাজউদ্দৌলা যে হচ্ছে তার কাছ থেকে যখন ক্ষমতা নিল, অর্থাৎ এই বাংলা বিহার উড়িষ্যার মসনদে তিনি যখন বসেছিলেন 17 সালে, তারপর থেকে কিন্তু নানা রকম ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সেগুলো আমরা দেখব আস্তে আস্তে। তো সামনের ক্লাসে এই বিষয়গুলো দেখবো। আশা করছি তোমরা সামনের ক্লাসে সবাই উপস্থিত থাকবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা।